চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। আর সঙ্গে আছে আমি শরীফ রওশন। শুরুতেই এক নজরে দেখে নিতে চাই ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। আইসিসির প্রতিনিধির সঙ্গে বৈঠকের পরও টি-20 বিশ্বকাপ এখনো অনিশ্চিত। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে আইসিসির দুর্নীতি দমন এবং নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফ গ্রেফের। এদিকে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে আয়ারল্যান্ডের অস্বীকৃতিতে জটিল হয়েছে সমস্যা সমাধানের পথ। স্বাগত এখন মাঠে। আজ ক্রিকেটের সংকট যে পরিস্থিতি চলছে, সংকটময় একটা পরিস্থিতি, সেটা আসলে গতকাল আইসিসির যে প্রতিনিধি বৈঠকের কথা বলা হচ্ছিল যে আইসিসির বৈঠকের পর কিছু একটা সমাধান আসতে পারবে, তবে সেই সমাধানটা আদৌ আসেনি। আজ কি সেই সমাধানটা আসবে কিনা বা সম্প্রতি আসলে সমাধানের সেই পথটা কি হতে পারে, এই বিষয়ে আলোচনার জন্য আজ উপস্থিত হয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার নোমান আব্দুল্লাহ। কাল তো রুদ্ধদ্বার একটা বৈঠকের পর সমাধানের অনেকেই আসলে আশ্বাস করছিল যে সমাধানের একটা পথ আসতে পারে, তবে সেই সমাধানটা সেখানে খুঁজে পাওয়া যায়নি। আইসিসি বারংবারই বলছে যে ভারতে গিয়ে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা যদি দেওয়া হয় বাংলাদেশকে, সেই জায়গায় আসলে তারা যেতে অনড় অবস্থানে রয়েছে। এবং আমিনুল ইসলাম বুলবুল তিনি বলেছেন যে এখনো তারা যেই পজিশনটাতে আছে ভারতের বিপক্ষে একই অবস্থান তারা আছে। আইসিসি বৈঠকেও সেভাবে সেই সমাধানটা আসেনি, তবে আসলে সমাধানের জায়গাটা কোথায়? রোশন, ধন্যবাদ। বাংলাদেশ শুরু থেকেই একটা কথাই বলে আসছে, আইসিসি নানা ধরনের বিকল্প ব্যবস্থা দেখাচ্ছে, নানা পথের কথা বলছে, কিন্তু বাংলাদেশ একটা অবস্থানেই অনড় আছে, সেটি হচ্ছে যে বাংলাদেশ ভারতে যাবে না। ভারতে না যাওয়ার কারণগুলো কি কি সেগুলো ব্যাখ্যা তারা আইসিসির কাছে দিয়েছে। এখন আইসিসি সেগুলোকে এক্সপ্লোর করছে। আমরা গতকাল আইসিসির যে প্রতিনিধি দল এসেছে তাদের সঙ্গে বাংলাদেশ আবারও তাদের অবস্থানের কথা জানিয়েছে, একই সঙ্গে বাংলাদেশ সরকারের অবস্থানের কথা জানিয়েছে। এখানে শুধুমাত্র বিসিবিরই অবস্থান বিষয়টা এমন নয়, বিষয়টা বাংলাদেশ সরকারের অবস্থান। কারণ হচ্ছে বাংলাদেশ সরকার বাংলাদেশের ক্রিকেটারদের, বাংলাদেশের টিম অফিসিয়ালস, বাংলাদেশের যারা স্পেকটেটর্স আছেন মানে দর্শকরা যারা আছেন, এবং বাংলাদেশের গণমাধ্যম কর্মী যারা যাবেন বিশ্বকাপ কভার করতে, তাদের সবার নিরাপত্তার কথা ভাবছেন। এবং এই সবার নিরাপত্তার কথা যদি আপনি ভাবতে হয় সেক্ষেত্রে আইসিসি এর আগে আইসিসি সিকিউরিটি টিম যে প্রতিবেদনটি দিয়েছিল তারা সেখানে বলেছিল যে বাংলাদেশের ক্রিকেটাররা সেখানে হয়তো বা নিরাপদ, তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হবে, তবে মুস্তাফিজুর রহমানকে তারা নিরাপত্তা দিতে পারবে না। এবং বাংলাদেশের দর্শকরা যদি জার্সি পরে যান, দ্যাট মিনস বাংলাদেশের দর্শকরা গেলে তো বাংলাদেশের দর্শকরা জার্সি পরেই যাবেন, তাদেরকে তারা নিরাপত্তা দিতে পারবে না। এবং বাংলাদেশের গণমাধ্যম কর্মীরাও সেখানেই নিশ্চয়ই পড়বেন। এর আগে এই ধরনের ইনসিডেন্ট ঘটেছে। গতকাল যে আইসিসির প্রতিনিধি দল এসেছেন সেখানে কিন্তু একজনই ছিলেন, আরেকজন ভার্চুয়ালি যোগ হয়েছেন, তিনি আইসিসির ভারতীয় কর্মকর্তা। আর যিনি এসেছেন তিনি আইসিসি সিকিউরিটি টিমের প্রধান, যার রিপোর্টটাই আমরা মূলত এর আগে দেখেছিলাম। সুতরাং তিনি হয়তো বাংলাদেশকে কনভিন্স করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত কনভিন্স হয়নি। এখন বিকল্প ব্যবস্থা কি সেগুলো নিয়ে এক্সপ্লোর করছে। বাংলাদেশ প্রস্তাব দিয়েছে বাংলাদেশের গ্রুপটাকে যদি রিলোকেট করা হয়, অর্থাৎ বাংলাদেশকে যদি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি তো তাদের ছিল, সেই ভেন্যু পরিবর্তনের ক্ষেত্রে অনেকগুলো সমস্যা আছে। কারণ হুট করে আপনি আর কয়েকদিন পরেই বিশ্বকাপ শুরু হবে, এর মধ্যে যদি আপনি গ্রুপ পরিবর্তন করতে যান সেক্ষেত্রে সবগুলো দলকে ভেন্যু পরিবর্তন করতে যান সেক্ষেত্রে সব একদমই। নোমান ভাই, আসলে একেবারে এক মাসেরও কম সময় আছে, এই সমাধানটা আসলে কিভাবে আসতে পারে বা কি হওয়া উচিত, সেই সমাধান নিশ্চয়ই আসলে আইসিসি এবং বিসিবির দুজনের পরিকল্পনাতে আছে। সেই পরিকল্পনার কথাটা জানবো, তবে বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। কথা বলছিলাম ক্রিকেটের সংকটময় পরিস্থিতিতে কি করা উচিত বা কি পরিকল্পনা এগোবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নোমান ভাই, বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন করেছিলাম, এখনো পর্যন্ত সমাধান হয়নি এবং এক মাসের বেশি সময় নেই হাতে বাংলাদেশের। সেই ক্ষেত্রে আসলে আইসিসি কি প্রক্রিয়া যাবে? কারণ আমাদের কাছে যে তথ্যটা আছে যে আয়ারল্যান্ডের সাথে আমিনুল ইসলাম বুলবুল নিজে পার্সোনালি তিনি যোগাযোগ করেছিলেন যে যদি গ্রুপটা আসলে পরিবর্তন করা যায়, যেহেতু বাংলাদেশ সি গ্রুপে আছে, সেক্ষেত্রে বাংলাদেশের প্রথম তিনটা ম্যাচই কলকাতা এবং পরবর্তী শেষের ম্যাচটা মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হবে। সেই ক্ষেত্রে যদি গ্রুপটা চেঞ্জ করা যায় তাহলে সেখানে একটা মানে আশা থাকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা, সেটা কি আসলে সম্ভব কিনা? আইসিসি সেই প্রক্রিয়াতে যাবে কিনা? না, দেখুন, প্রথম কথা বিশ্বকাপের আর এক মাস না, 20 দিনও বাকি নেই, 7 তারিখ থেকে শুরু হওয়ার কথা। দ্বিতীয়ত আমিনুল ইসলাম বুলবুল আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছেন কিনা এটা আমি জানি না। আমার কাছে মনে হয় আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব কিন্তু ওইটা না।
গ্রুপ পরিবর্তন হবে কিনা, স্কেজিউল কি হবে, এই বা ভেন্যু কোথায় হবে, এই সব কিছু ঠিক করবে কিন্তু আইসিসি। বাংলাদেশ গতকালকে আইসিসির কাছে এই প্রস্তাবটা দিয়েছে। বাংলাদেশের যে গ্রুপটা আছে এই গ্রুপে সবগুলো ম্যাচই ভারতে। এখন বাংলাদেশকে যদি শ্রীলঙ্কায় খেলতে হয় সেক্ষেত্রে বাংলাদেশের গ্রুপের অন্য যারা আছে তাদের সবাইকে শ্রীলঙ্কা একটা করে ম্যাচ খেলে আসতে হবে বাংলাদেশের এগেনস্টে। হোয়ারেজ বাংলাদেশ যদি হচ্ছে বি গ্রুপে শিফট করে সেক্ষেত্রে বাংলাদেশের বি গ্রুপের সবগুলো ম্যাচই কিন্তু শ্রীলঙ্কাতে। সেই গ্রুপে শ্রীলঙ্কা আছে অ্যাজ এ হোস্ট নেশন, সঙ্গে সেখানে অস্ট্রেলিয়া আছে, আমরা ওমান, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়েকে দেখতে পাচ্ছি। আমি যতদূর জানি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড আজকে কনফার্ম করেছে যে আইসিসি তাদেরকে গ্যারান্টি দিয়েছে যে না, তাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কাতেই হবে। এখানে বাংলাদেশের সঙ্গে শিফট করার যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেটি হচ্ছে জিম্বাবুয়ের সঙ্গে। বাংলাদেশ সম্ভবত জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের একটা শিফটিং হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ এই বি গ্রুপে যদি বাংলাদেশ আসে সেক্ষেত্রে জিম্বাবুয়েকে হয়তো বাংলাদেশের যে গ্রুপ আইসিসি কি এখনো পর্যন্ত জিম্বাবুয়ের সাথে যোগাযোগ করেছে কিনা বা তারা আশ্বস্ত করেছে কিনা, এই আইসিসি এখন পর্যন্ত যোগাযোগ করেছে কিনা এটি আমরা জানি না। আমরা বিসিবি গতকাল এই প্রস্তাবটা আইসিসিকে দিয়েছে, এখন আইসিসি সেটি ভাববে। এবং আমার কাছে মনে হয় যে বিসিবি অনেক চিন্তা ভাবনা করে এটি দিয়েছে, কারণ এই গ্রুপে সবগুলো ম্যাচই শ্রীলঙ্কাতে। সেক্ষেত্রে আসলে আপনার ওই ব্রডকাস্ট সংক্রান্ত বা যে অন্যান্য যেসব ঝামেলাগুলো লজিস্টিক যে সমস্যাগুলো আসলে বলছে সংক্রান্ত যেসব ঝামেলাগুলো আছে সেই ঝামেলাগুলো পোহাতে হবে না। জাস্ট বাংলাদেশের জিম্বাবুয়ের জায়গায় বাংলাদেশকে শিফট করে দিতে হবে বা বাংলাদেশের জায়গায় জিম্বাবুয়েকে নিয়ে যেতে হবে। এটি বাংলাদেশের প্রস্তাব ছিল। আইসিসি নিশ্চয়ই এটি ভাববে। এখন পর্যন্ত আইসিসি যেহেতু ফর্মালি গতকালই এই প্রস্তাবটা পেয়েছে, তারা নিশ্চয়ই এটি নিয়ে ভাববে এবং পরবর্তীতে তাদের যে ডিসিশন নেওয়া সেটি তারা নেবে। নোমান আব্দুল্লাহ, এই বিষয়ে আরো অনেক আলোচনা রয়েছে, তবে আরো একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। নোমান ভাই, কথা বলছিলাম যে জাতীয় দলের বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে। এই যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ চলছে সেখানেও কিন্তু আমরা গতকাল যে ম্যাচটা হয়েছে দেখেছি যে বাংলাদেশ ভারতের যে লড়াইটা, মাঠের লড়াইয়ের মধ্যেও কিন্তু একটা মানসিক লড়াইয়ের একটা ব্যাপার দেখেছি। সেটা ম্যাচের শুরুতে যখন টস হয়, সাধারণত ক্রিকেটে একটা রীতি হয় যে দুই ক্রিকেটার বা অধিনায়ক হ্যান্ডশেক করে, তবে সেই হ্যান্ডশেকটা তারা করেনি এবং পরবর্তীতে বিসিবি রাত 8টার সময় একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে যে এটা আসলে অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে, যেহেতু যে নিয়মিত অধিনায়ক বাংলাদেশের তিনি না নেমে সহ অধিনায়ক নামার কারণে। এটা আসলে মানে কোনো প্রভাব দেখছেন কিনা, বা মাঠের মধ্যে যে রেজাল্টটা হয়েছে সেটা নিশ্চয়ই আসলে বাংলাদেশের জন্য অপ্রত্যাশিত ছিল যেভাবে বাংলাদেশ শুরু করেছিল। একটা প্রভাব তো অবশ্যই রওশন আছে বাংলাদেশের। এর আগে আমরা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে এই ধরনের দৃশ্য দেখেছি এবং পরবর্তীতে ইন্ডিয়ার ক্যাপ্টেন যিনি ছিলেন তিনি পাকিস্তানের ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলাননি। পরবর্তীতে এশিয়া কাপ ইন্ডিয়া জেতার পরও আমরা দেখেছি যে পাকিস্তানের যিনি প্রেসিডেন্ট ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, তিনি এসিসিরও চেয়ারম্যান হওয়ার কারণে তার কাছ থেকে ইন্ডিয়া হচ্ছে ট্রফিটাও নেয়নি। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা ওই পর্যায়ে চলে গেছে কিনা সেটি নিয়ে এখন পর্যন্ত কথা বলার সুযোগ আছে, কিন্তু গতকালকের ম্যাচে আমরা যেটি দেখেছি সেখানে আমরা দেখেছি যে ইন্ডিয়ান ক্যাপ্টেনই মূলত বাংলাদেশের ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলাতে চাননি। বাংলাদেশের ক্যাপ্টেনও খুব একটা আগ্রহী ছিলেন, বিষয়টা এমন না, যদিও ক্রিকেট বোর্ড পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে বাংলাদেশের পক্ষ থেকে ক্রিকেটের যে স্পিরিটটা আছে সেটি মেনটেন করার জন্য তারা বলেছে। এবং ম্যাচ শেষে আমরা দেখেছিলাম যে দুই দলই ঠিকঠাক তাদের যে সৌজন্যতা বোধ আছে সেটি প্রদর্শন করেছেন। আর মাঠের পারফরমেন্সের কথা যেটি বলছিলেন, বাংলাদেশ খুব ভালো একটা ছন্দে ছিল গতকালকের ম্যাচে। ইন্ডিয়া পাকিস্তান রাইভালরি যেটি ছিল, এখন ইন্ডিয়া বাংলাদেশ রাইভালরিটা ওই পর্যায়ে চলে গেছে। মানে বলা হচ্ছিল এই আসরে নামার আগে বাংলাদেশ ইন্ডিয়া থেকে এগিয়ে থাকবে, কারণ এর আগে বাংলাদেশ ওই মাঠে খেলেছিল এবং অভিজ্ঞতা আছে। ইন্ডিয়া বাংলাদেশ তো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপও জিতেছে। হ্যাঁ, সো বাংলাদেশ অবশ্যই এখন এই টুর্নামেন্টে অবশ্যই ফেভারিট তালিকায় থাকবে, সেটি নিঃসন্দেহে। গতকালকের ম্যাচটাও বাংলাদেশ সেভাবেই স্টার্ট করেছিল, যেভাবে ইন্ডিয়াকে বোলিংয়ে শুরুতে যেভাবে তাদেরকে নিয়ন্ত্রিত বোলিং করেছিল, তাদেরকে আটকে রেখেছিল। ব্যাটিংটাও বাংলাদেশ কিন্তু বেশ ডোমিনেটিং ওয়েতে করছিল, যদি মাঝখানে বৃষ্টিটা বাধা না দিত। এবং বৃষ্টির পরে বাংলাদেশের পুরো টিমের একটা ছন্দপতন ঘটে। বৃষ্টি কি বড় শত্রু হয়ে গেল কিনা বাংলাদেশ? বৃষ্টি বড় শত্রু না, তবে বৃষ্টির সময়টাতে বাংলাদেশের প্ল্যানিংয়ে কিছুটা ঘাটতি অবশ্যই ছিল। যেই বড় একটা ব্রেক ছিল সেখানে কনসেন্ট্রেশন ব্রেক হইতে পারে। বাংলাদেশ একটা স্টাইলে ব্যাট করে যাচ্ছিল, ব্যাট চালিয়ে যাচ্ছিল, বাংলাদেশ বেশ ডোমিনেটিং ওয়েতে ছিল। আমি বারবারই বলছি, বাংলাদেশ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ম্যাচে বাংলাদেশের হাতেই ছিল। সেখান থেকে ফেরার পর যখন হচ্ছে কাটেল ওভার আসলো এবং বাংলাদেশকে 29 ওভার 165 রানের একটা টার্গেট বেঁধে দেওয়া হলো, বাংলাদেশ সেখানেই কলাপস করেছে। বেশি তাড়াহুড়ো করতে গিয়ে তারা উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসেছে, শেষ 22 রানে তারা 7টা উইকেট হারিয়েছে। এইটা বাংলাদেশের মেন্টালিটির সমস্যা, এটা কাটিয়ে ওঠা বেশ জরুরি। নিশ্চয়ই বাংলাদেশে আরো গ্রুপে আরো ম্যাচ আছে, নিশ্চয়ই এই প্রভাবটা কাটিয়ে উঠবে। এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য, আমাদেরকে আলোচনায় সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।